এরপরে চলে আসলাম ইনসেমিনেশন। হিউম্যান রিপ্রোডাকশন পড়ছিলাম। হিউম্যান রিপ্রোডাকশনের ইনসেমিনেশন একটা ইম্পর্টেন্ট প্রসেস। মনে রাখবে, এটাকে নিয়েই হিউম্যানের মধ্যে কৌতূহলের শেষ নেই। ছোট থেকেই মানুষ একটা কৌতূহলী হয়ে পড়ে, কি করে আমরা জন্ম নিলাম। তার প্রথম স্টেপ এটা। তার আগে মেল অ্যান্ড ফিমেলের মধ্যে নানা পজিটিভ চেঞ্জ এসে গেছে। এখন স্পার্ম ডিপোজিশনের পালা। এই স্পার্ম ডিপোজিশন প্রসেসকে আমরা ইনসেমিনেশন বলতে পারি, বা সিমেনকে ভেজাইনাতে আমাদের ইনসার্ট করিয়ে দেওয়া, তাকে বলা ইনসেমিনেশন। ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স, সিমেন containing millions of sperm is deposited in vagina by the process is called insemination. এই যে ইনসেমিনেশন দেখতে পাচ্ছ, একদম সার্ভিক্স এরিয়াতে যখন সিমেন ড্রপ হবে তখন খুব ইজিলি সেটা ইউটেরিয়াসকে পার করে বা সার্ভাইকাল ক্যানেল পার করে সেটা পৌঁছে যেতে পারবে আমাদের ফ্যালোপিয়ান টিউবের কাছাকাছি। এখানে দুটো জায়গায় এখানে ইনসেমিনেশন পয়েন্টে দেখানো হয়েছে যে পেনিস ইনসার্ট করে কিভাবে আমাদের যে স্পার্ম ডিপোজিট করে দেওয়া হচ্ছে, এবং স্পার্ম ডিপোজিট ডিপলি করলে সেটা স্পার্মের যে সময় ফার্টিলাইজেশন দরকার পড়ে সে সময়ের কথা বলছি, সেক্ষেত্রে স্পার্মের যে জার্নি লেংথ সেটাকে কমিয়ে দেওয়াটার একটা টার্গেট থাকে। সেজন্য ডিপ ইনসার্ট sometime necessary for insemination. Fertilization, fission of spermatozoa with secondary oocyte ovum to form zygote takes place in ampullary region. এটা আগেই বলে দিয়েছি তোমাদের। arrival of the sperm, female vagina close to cervix. Sperm move through ফ্ল্যাজেলাম। ফ্ল্যাজেলাম মানে টেইল, অর্থাৎ যে টেইলটা দিয়ে স্পার্মগুলো মুভ করে, ফ্রম দ্য সার্ভিক্স টু দ্য ইউটেরাস অ্যান্ড ফাইনালি রিচ টু দ্য অ্যাম্পুলারি রিজিয়ন অফ ফ্যালোপিয়ান টিউব। স্পিড অফ স্পার্ম জেনারেলি 1.5 মিলিমিটার টু 3 মিলিমিটার পার মিনিট। তার যে স্পিডটি খুব তো হাই স্পিডে যায় না, 1.5 মিলিমিটার মানে এতটা ডিস্টেন্স যায় পার মিনিটে। 1 মিনিটে 3 মিলিমিটার অবধি স্পার্ম তার টেল দিয়ে সুইম করে যেতে পারে। ফ্লুইড মিডিয়াম থাকতে হবে। দেন ক্যাপাসিটেশন অফ দ্য স্পার্ম টেক্স প্লেস ইন ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। ক্যাপাসিটেশনের পার্টটা তোমাদের আগেই বলে দিয়েছি। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইভেন্ট অফ ফার্টিলাইজেশন। ডিউরিং ফার্টিলাইজেশন a sperm comes in contact with zona pellucida। এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছ এর আগেই কিছুটা বলে দিয়েছি, এখন পার্টগুলো আরেকটু ক্লিয়ার করছি। লেয়ার অফ দ্য ওভাম অ্যান্ড ইন্ডিউস দ্য চেঞ্জেস ইন মেমব্রেন দ্যাট ব্লক দ্য এন্ট্রি অফ অ্যাডিশনাল স্পার্ম। অ্যাডিশনাল স্পার্মকে তারা ব্লক করে দেয়, কারণ এখান থেকে কর্টিক্যাল গ্র্যানুল বেরিয়ে আসে। দাস ইট এনশিওরস দ্যাট অনলি ওয়ান স্পার্ম ফার্টিলাইজ দ্য ওভাম। একটা স্পার্ম ওভামকে ফার্টিলাইজ করে। ইম্পর্টেন্ট ইভেন্ট: অ্যাক্রোজোমাল অ্যাকশন, কর্টিক্যাল রিয়াকশন, স্পার্ম এন্ট্রি অ্যান্ড অ্যাম্ফিমিক্সিস। ইম্পর্টেন্ট টার্মিনোলজি এক এক করে এগুলো অল্প ডিসক্রাইব করে যাচ্ছি। অ্যাক্রোজোমাল রিয়াকশন: আফটার ওভুলেশন দ্য সেকেন্ডারি oocyte reach the fallopian tube, the capacitation of sperm undergo actosomal reaction, then this chemical collectively called sperm lysine। সবথেকে ইম্পর্টেন্ট যে এনজাইমটা রিলিজ হয় তার নাম হায়ালুরনিডেজ। acts on the ground substance of the follicular cells এবং তারপরে it crosses the corona, penetrating the enzyme to dissolve the corona radiata। corona radiata কে ক্রস করছে, তারপরে নেক্সটে জোন লাইসিন
যেটাকে জোনা পেলুসিডাকে সে পার করে যাচ্ছে। এখানে একটা জিনিস আমি নোট করতে বলবো, সেটা হলো এদের অপটিমাম পিএইচ থাকতে হবে, তার সঙ্গে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়ন প্লেজ ভেরি ইম্পর্টেন্ট রোল ফর অ্যাক্রোজোমাল রিয়াকশন টু এন্টার স্পার্ম ইনটু দ্য ওভাম। এটাকে পুরোপুরি দেখানো হয়েছে। দেখো করোনা রেডিয়াটাকে ভেদ করছে, তারপরে জোনা পেলুসিডা এবং তারপরে এক্সেল ওভামের সঙ্গে সে ফার্টিলাইজ করে যাচ্ছে। এবং সেই সঙ্গে আমি আগেই বলে দিয়েছি একটা সেন্ট্রিওলও প্রডিউস করে দেয়। দিস ইজ দ্য ক্লাসিক পিকচার। এই পিকচারটি স্ক্রিনশট রেখে দিতে পারো, তোমাদের অনেক বইতেই এটা ছবিটা দেওয়া থাকে ডিটেলে, তোমরা এটাকে এখান থেকে নিয়ে নিতে পারো। ক্যাম্বেলের একটা বুক আছে, সেই বুক থেকে জেনারেলি স্টাডি করা হয়। সব থেকে বায়োলজির ভালো বই ক্যাম্বেল বুক, সেখান থেকে নেওয়া হয়েছে এটা। ইম্পর্টেন্ট বাইন্ডিং অফ দ্য স্পার্ম অফ দ্য সেকেন্ডারি oocyte include depolarization of the oocyte of plasma membrane. This prevent the polyspermy. Polyspermy কথার অর্থ যে একাধিক স্পার্ম যাতে প্লাজমের মধ্যে এন্ট্রি নিতে না পারে। কিভাবে দেখো হচ্ছে ব্যাপারটা দেখিয়ে দিই। স্পার্ম এখানে এসে গেল, স্পার্ম এসে অ্যাক্রোজোমাল রিয়াকশন এলো, একটা জোনা পেলুসিডাকে ভেদ করছে। জোনা পেলুসিডাকে ভেদ করে যখনই সে পেরিভাইটেলিয়ান লেয়ার পাস করেছে, পেরিভাইটেলিয়ান লেয়ারকে সে ডিজলভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসটা যখনই স্পার্মটা সে অর্থাৎ প্লাজমের মধ্যে প্রবেশ করিয়ে দেবে, তখনই আমাদের ওভামের চারিদিকে কতগুলো কর্টিক্যাল গ্র্যানিউল থাকে। দিজ আর দ্য কর্টিক্যাল গ্র্যানিউল। সেই কর্টিক্যাল গ্র্যানিউলগুলো রাপচার করে যায়, করে গিয়ে পেরিভাইটেলিয়ান স্পেসটাকে পুরো ভরে দেয়। এই দেখো পেরিভাইটেলিয়ান স্পেসকে একদম ভরে দিয়েছে। এই পেরিভাইটেলিয়ান স্পেস ভরে যাওয়া, এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়ামগুলো যখন পেরিভাইটেলিয়ান স্পেসে গিয়ে একটা প্রাচীর বা ওয়ালের মতো করে দেয় ইমিডিয়েটলি, যাতে করে আদার স্পার্ম আর এন্ট্রি নিতে না পারে। যদি আদার স্পার্ম এন্ট্রি নিয়ে ফেলে তাহলে ওভুলেশনটা সাকসেস, বা ওভুলেশনটা সাকসেস হলেও ফার্টিলাইজেশন সাকসেসফুল হয় না, বা নানা ধরনের কমপ্লিকেশন এসে গিয়ে এমব্রায়ো ফর্মেশনটাই হয় না। ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট। কর্টিক্যাল রিয়াকশন just after the fusion of sperm, the membrane and oocyte plasma membrane, secondary oocyte shows cortical reaction. The cortical granule এর আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, are present beneath the plasma membrane of oocyte or ooplasm. ওপ্লাজমের ভেতরে কর্টিক্যাল গ্র্যানিউল গুলো থাকে, কিছুক্ষণ আগে যেটা দেখালাম। This granule fuses with plasma membrane of oocyte and releases their content including the cortical enzyme between plasma membrane and zona pellucida. This make the zona pellucida hard and so preventing the entry of another sperm, which prevent actually polyspermy. Extra sperm ঢুকে যাওয়া থেকে এটা আটকে দেয় cortical granule. Important information. Sperm entry at the time of contact with the sperm, the secondary oocyte forms a projection core of receptor or fertilization zone which receive the sperm. Fertilization zone তৈরি করে যেটা স্পার্মটাকে ডেকে নেয় বা রিসিভ করে নেয়। The proximal centriole of the sperm divides. আমরা আগে আবার বলেছি proximal centrioleর কথা অনেক আগে থেকে বলে আসছি, যেটা divides and forms two centrioles to generate the meiotic spindle apparatus. এটাকে অনেকে মাইটোটিক স্পিন্ডেল বলে, কারণ সেকেন্ড মিওসিস ইজ সেম অ্যাজ মাইটোটিক ডিভিশন, সেটা ইকুয়াল ডিভিশন, সেই জন্য এটাকে মাইটোটিক স্পিন্ডেল অ্যাপারেটাস তৈরি করে দেয়। যে প্রক্সিমাল যে সেন্ট্রিওলটা থাকে সেটা ডিভাইড করে গিয়ে দুটো সেন্ট্রিওলে কনভার্ট করে যায়, স্পিন্ডেল তৈরি করে যায়। মাঝখানে একদিকে দাঁড়িয়ে যায় মেলের 23 ক্রোমোজোম, আরেকদিকে দাঁড়িয়ে যায় ফিমেলের 23 ক্রোমোজোম। এইভাবে দুটো জাইগোটে কনভার্ট করে 23 + 23 46
নাম্বারটা হয়ে যায়, অর্থাৎ নতুন অর্গানিজমের শুরুয়াত হয়ে গেল বলা যায়। ক্যারিওগামি or amphimixis. The sperm entry stimulates the secondary oocyte to complete the suspended second meiosis. This procedure matures the ovum and second polar body. আগেই বলেছিলাম যেটা ফার্স্ট পোলার বডি ফার্স্ট মিওটিক ডিভিশনে, সেকেন্ড পোলার বডি সেকেন্ড মিওটিক ডিভিশনে হয়। The head of the sperm which contain the nucleus separate from the middle piece থেকে সেপারেট করে যায়, টেল থেকে সেপারেট করে যায়, and it become male pronucleus। আর ওভামের মধ্যে তৈরি হয়ে থাকে ফিমেল প্রোনিউক্লিয়াস। and the second polar body and sperm tail gets degenerated। এবার স্পার্ম এন্ট্রি নেওয়ার পরেই সেকেন্ড পোলার বডি যেটা গায়ে লেগেছিল সেটা পুরোপুরি ডিজেনারেট হয়ে যায়। এখন শুধু ওভাম, সে এবং তারা দুজন, একজন মেল ওয়ার্ল্ড একজন ফিমেল ওয়ার্ল্ড, এখন পাশাপাশি অবস্থান করছে। এই অবস্থাটাকেই ফার্টিলাইজেশন বলা হয়। দ্য নিউক্লিয়াস অফ ওভাম, যেটাকে আগেই বলা হয় ফিমেল প্রোনিউক্লিয়াস, অর্থাৎ দুটো প্রোনিউক্লিয়াস নিজেদের সঙ্গে তারা মিশে যায় এবং আলটিমেটলি মেল অ্যান্ড ফিমেল প্রোনিউক্লিয়াই মুভ টুয়ার্ডস ইচ আদার অ্যান্ড ক্যারিওগামি টেক্স প্লেস, অর্থাৎ নিউক্লিয়াসের একটা মিলন হয়। দ্য ফার্টিলাইজড ওভাম ইজ নোন অ্যাজ জাইগোট। সিগনিফিকেন্স অফ ফার্টিলাইজেশন, ইট রিস্টোর দ্য ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, অর্থাৎ একটা অর্গানিজমে যেটা হ্যাপ্লয়েড কন্ডিশন ছিল সেটা আবার ডিপ্লয়েড হয়ে গেল। ইন্ট্রোডিউস দ্য সেন্ট্রিওল হুইচ আর ল্যাকিং ইন ম্যাচিওর এক্সেল, এবং যেটা স্পিন্ডেল তৈরি করে দেয়, তোমাদের আগে অনেকবার বলে দিয়েছি। অ্যান্ড ডিটারমাইন দ্য সেক্স অফ দ্য এমব্রায়ো, কিভাবে যখন ওই মেল স্পার্ম এসছে সেই মেল স্পার্মের লাস্ট পেয়ার যে 23, লাস্ট পেয়ার মানে লাস্ট নাম্বারে, এখানে লাস্ট নাম্বার মেলের যে স্পার্মটা আসছে সে কটা ক্রোমোজোম বেয়ার করছে? 23। 23-র মধ্যে লাস্টে যে আছে, লাস্টের ক্রোমোজোমটি ইদার এক্স অথবা অর ওয়াই, সেটা যদি এক্স নিয়ে আসে তবে ওভামের সবসময় লাস্ট নাম্বারে এক্স থাকে। এই দুটো এক্স মিলে গেলে যে নতুন অফস্প্রিংটি হবে সেটি ফিমেল হবে। আবার মেলের যে স্পার্মটি আসছে তার লাস্ট নাম্বারের ক্রোমোজোমটি যদি ওয়াই বা স্মল হয় তাহলে ফিমেলের তো এক্স ছিলই, এক্সের সঙ্গে ওয়াই মিলে গিয়ে যে অর্গানিজমটা হলো সেটা বয় চাইল্ড হয়ে যাবে। ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্লান্টেশন ডিউরিং অকার copulation or coitus. Semen is released by the penis into the vagina. Insemination আগে বলেছি। The motile sperm swim rapidly, pass through the cervix, enter to the uterus, and finally each reach to the ampullary region. আগে বলেছি। The ovum releases to ovary and also transport the ampullary region where the fertilization takes place. সময় বেশি নিলাম না, একই কথা রয়ে গেল। বারবার একই কথা বলছি, হয়তো কেউ বোর হচ্ছ, কিন্তু বারবার একই কথা শুনলে তোমাদের শিখিয়ে দিচ্ছি, শুধু এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখে যাবে পুরোটা। The fertilization can only occur if the ovum and sperm is transported simultaneously to the ampullary region. যদি দুটোর সঙ্গে টাইমিংসের গড়বড় হয় তাহলে ফার্টিলাইজেশন হবে না। This is the reason why not all copulation lead fertilization and pregnancy. এই জন্যই একটা সমস্ত কপুলেশনেই ফার্টিলাইজেশন হয় না হিউম্যানের ক্ষেত্রে। তার সত্ত্বেও দেখো আজকে গোটা পৃথিবীতে হিউম্যান পপুলেশন পার্টিকুলারলি ইন্ডিয়ায় কতটা বেড়ে গেছে। যদি এই ফার্টিলাইজেশনের হার বা রেট আরও বেশি হতো তাহলে রিপ্রোডাকশন রেট আরও কত বড় হতো সেটা তোমরা কল্পনা করতেই পারছো। দ্য প্রসেস অফ ফিউশন অফ স্পার্ম উইথ অ্যান ওভাম ইজ কল্ড ফার্টিলাইজেশন। ফিউশনটা কখন হয়েছে? স্পার্ম এন্ট্রি হওয়ার পরে। এই সেই ডায়াগ্রামেটিক ভিউ তোমরা দেখে নিতে পারছো। ওভাম এলো, এসে গিয়ে অ্যাম্পুলার রিজিয়নে গিয়ে এদের মেটিং হলো, মেটিংয়ে গিয়ে ক্লিভেজ মডুলা ব্লাস্টুলা গ্যাস্টুলা হয়ে যাওয়ার পরে 7 ডেজে তারা ইমপ্ল্যান্ট শুরু করে দিল এবং ইউটেরাইন ওয়ালে তাদের ডেভেলপমেন্টটা হতে থাকে। নেক্সট ডে ডিউরিং ফার্টিলাইজেশন স্পার্ম
comes in contact with zona pellucida, a layer of ovum induce the changes in the membrane that block the entry of additional sperm, thus ensure the only one sperm can fertilize the ovum. একটা sperm ovum কে fertilize করে due to cortical granule. The secretion of actosome helps sperm enter into the cytoplasm of the ovum through the zona pellucida and plasma membrane. This induce actually the completion of meiotic division of secondary oocyte. অনেকবার বলে দিয়েছি, ultimately the second meiotic division is also unequal and result in the formation of second polar body and a haploid ovum. Soon this haploid ovum nucleus of the sperm, that of the ovum, fuses together to form diploid zygote. How many chromosomes will be there in zygote? Answer will be 46. এটা তোমরা already জানো. One has the member that the sex of the one has to remember that sex of the baby has been decided by the stage itself. As you know, the chromosome pattern of the human female is XX and male is XY. আগেই বলে দিয়েছি. Therefore, all haploid gamete ovum produced by the female have the sex chromosome X, whereas the male gamete sperm sex chromosome could be either দুটোর মধ্যে একটা হয়, either X or Y. Hence 50% chance of sperm carry the X chromosome while 50% chance of carrying Y chromosome in the sperm. এবং এভাবেই সেক্স ডিটারমিনেশন হয়. এটা তোমাদের এর আগেই নানা লেকচারে বলে দেওয়া হয়েছে, এটা তোমরা দেখে নিতে পারো. এবারে আফটার ফিউশন অফ দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, the zygote could carry either XX or XY dependent on whether the sperm carry X or Y fertilized ovum. The zygote carry XX would develop the female, এটা জানো baby, and XY could form a male baby. এগুলো অলরেডি তোমাদের জানা আছে, এগুলো নর্মাল ইনফরমেশন. That is why that scientifically it is occurred, it is correct to say that the sex of the baby is determined by the father and not by the mother. রিয়েলিটিতে বলা যায় যদিও ফাদার ডিটারমাইন করে বা স্পার্ম ডিটারমাইন করে, বাট এটার জন্য মেলের উইশ বা ইচ্ছে নির্ভর করে না, ফিমেলেরও ইচ্ছেও নির্ভর করে না এবং ক্রোমোজোমাল কনফিগারেশনও এটাকে সাপোর্ট করে না. The meiotic division starts at the zygote, moves through the isthmus of the oviduct and cleavage towards uterus and forms 2, 8, 4, 16 daughter cells called blastomeres. The embryo with 8 to 16 blastomeres are called morula. The morula continues to divide to transfer blastocyst, blastula. আমি বারবার সিএমবিজি ফর্মুলা বলে দিয়েছি, ক্লিভেজ, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, এইভাবে ফর্ম করে তারা ইউটেরাসে চলে আসে. The blastomere or blastula is the blastocyst and arranged into the outer layer of which is called trophoblast. The blastomere of the blastocyst arranged into the outer layer, অর্থাৎ ব্লাস্টুলা স্টেজের আউটার লেয়ারটাকে বলা হয় trophoblast, and the inner group of cell attached to the trophoblast is called cell mass. এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন. trophoblast যেটা ব্লাস্টুলার গায়ে লেগে থাকে and inner cell mass, এবং ইনার সাইডে থাকে সেল মাস. আমি আরেকটু পরে দেখিয়ে দিচ্ছি কোন পার্টটাকে কি বলে. এবারের যে স্লাইডটিতে এলাম, এটি বলবার আগে তোমাদের কাছে আমাদের আরও একটু ব্যাখ্যা করে দেওয়ার দরকার আছে. ব্যাখ্যাটা কীরকম আছে? আমি একটা কথা বলেছিলাম, যখন ওই যে অ্যাম্পুলার রিজিয়নে যখন স্পার্মের সঙ্গে ফার্টিলাইজ করে গেল, তারপরে ক্লিভেজ, মরুলা, ব্লাস্টুলা এবং সবশেষে গ্যাস্টুলেশনের মধ্যে দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি হয়
সেটা ইউটেরাইন ওয়ালের কাছে চলে আসতে থাকে। কিন্তু তার আগে ব্লাস্টুলা দশাটি এবং গ্যাস্ট্রুলা দশায় সেটা একটি বল শেপের মতো ধরায়, এবং এই বল শেপ যে একটা সেল মাস থাকে, সেই সেল মাসের মধ্যে অলরেডি ট্রিপল লেয়ার তৈরি হয়ে যায়। ট্রিপল লেয়ার সেলটা আমরা কবে থেকে জেনে এসেছি? যখন একদম আমরা ক্লাস 11-এ আমরা যখন দেখছি যে ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম কি করে তৈরি হয়। ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম কি করে হয়? আউটার, এক্সটার্নাল লেয়ার, এবং তারপরে মিডল লেয়ার, এবং তারপরে এন্ডোডার্ম লেয়ার। এই যে আউটার লেয়ার আছে, এই যে বল শেপ, সেই বলটা কোথায় গিয়ে লাগবে? সে বলটা গিয়ে লাগবে ইউটেরাইন ওয়ালে। এবং ইউটেরাইন ওয়ালে লাগলে একটা কথা জানবে, পুরো এই যে ব্লাস্টোসিস্ট বা গ্যাস্ট্রুলা, এই টোটালটাই কিন্তু একটা অর্গানিজম তৈরি করে না, মাথায় রাখবে। কারণ এদের অর্গানিজম তৈরি করতে গেলে আমাদের কোথায় তৈরি হবে? এদের মধ্যে একটা চেঞ্জ আসবে। চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করো কিরকম হয়। এই যে ব্লাস্টুলা দশাতে একটা অংশ হয়, অর্থাৎ দুটো সেল মাস থাকে, যেটা একদম পুরো বল শেপের বাইরে লেগে থাকে। যে সেলটা ইউটেরাইন ওয়ালে লাগবে, যে পার্টটা, তাকে বলবে ট্রোফোব্লাস্ট। এবার এই ট্রোফোব্লাস্ট লেয়ারের ঠিক ভেতরের দিকটায় ইনার সেল, কার ইনারে? ওই ব্লাস্টোসিস্ট দশার ইনার লেয়ারে। ইনার লেয়ারে কিছু সেল মাস থাকে। ওই যে ইনার লেয়ারে সেল মাসটা থাকে, সেখান থেকে তৈরি হবে নিউলি বেবি বা যে অর্গানিজমটা তৈরি হবে। আর আদার যে পার্টগুলো আছে সেগুলো দিয়ে আম্বিলিকাল কর্ড এবং যে পাউচটার মধ্যে বেবি থাকবে সেগুলো তৈরি হবে। তাহলে চলো এবার লেখাটা একটু দেখে নিই। দ্য ট্রোফোব্লাস্ট লেয়ার দেন গেটস attached to the endometrium and the inner cell mass gets differentiated into the embryo। যে কথাটা তোমাদের এর আগেই বললাম, কথাটা মাথায় রাখবে যে ইনার সেল মাস ট্রোফোব্লাস্ট লেয়ার দেন গেটস attached to the endometrium। ট্রোফোব্লাস্ট, এই যে বল শেপ ট্রোফোব্লাস্ট, এন্ডোমেট্রিয়ামের গায়ে, এটা যদি ইউটেরাস হয় তার গায়ে লেগে গেল ট্রোফোব্লাস্ট। ইনার মাস কোথায় থাকবে? ইনার মাস থাকবে এই যে স্ট্রাকচারটি তৈরি হলো তার ভেতরের দিকটা, এটা বুঝে নেবে, দেখাবো এরপরে। অ্যান্ড দ্য ইনার সেল মাস, খুব ইম্পর্টেন্ট, গেটস ডিফারেন্সিয়েটেড অ্যাজ এমব্রায়ো। অর্থাৎ রিয়েল এমব্রায়ো কিন্তু গোটা যে জাইগোটটা তৈরি হয়েছিল, জাইগোট থেকে সিএমবিজি হওয়ার পরে গোটা সেল মাসটা হয় না। আফটার অ্যাটাচমেন্ট the uterine wall divide rapidly। যখনই অ্যাটাচ করে যাবে ব্লাস্টুলা স্টেজের পরে গ্যাস্ট্রুলা স্টেজটি, তারপরে খুব র্যাপিডলি ইউটেরাইন ওয়াল, মানে কোনটা? এন্ডোমেট্রিয়াল ওয়াল। যে এন্ডোমেট্রিয়াল ওয়ালটা রিটেন করে আছে, কে রিটেন করে দিয়েছে? রিটেন করেছে ডিউ টু দ্য প্রোজেস্টেরন অ্যাকশন অ্যান্ড কভার্স দি ব্লাস্টোসিস্ট, এবং ব্লাস্টোসিস্টকে সেটা কভার করে ফেলে। এবং ইউটেরাইন ওয়াল থেকে পুরোটা এসে ও ঢেকে ফেলে, কারণ ওটা রোজি বেড থাকে, অর্থাৎ যেন একটা স্পঞ্জের বেডটা আমাদের ঢুকে পড়লো। ওই যে বলটা, ব্লাস্টুলা দশাটা, ব্লাস্টোসিস্টটা ঢুকে পড়ে, তারপরে সেখান থেকে গ্যাস্ট্রুলা স্টেজ আসে। অ্যাজ এ রেজাল্ট দ্য ব্লাস্টোসিস্ট বিকাম এমবেডেড। ওই যে কথাটা বললাম, গর্তের মধ্যে ঢুকে পড়ে, একটা নরম একটা জায়গায় খুব তুলতুলে, সেখানে যদি একটা বড় একটু ভারী বল দিয়ে দেয়, সেটা যেমন ঢুকে পড়বে সেরকম ভাবে ঢুকে পড়ে, এবং ইউটেরিয়ান যে সেল মাসগুলো আছে সেটা ওকে ঘিরে ধরে। in the endometrium of the uterus this is called implantation and lead to pregnancy। implantation একবার হয়ে যাওয়ার পর এটা প্রেগন্যান্সিতে কনভার্ট করতে শুরু করে। তারপরে একদম ব্লাস্টুলা থেকে এবং ইউটেরাইন ওয়াল থেকে দুদিক থেকে দুটো মাস একসঙ্গে কভার করে যায়, এইভাবে করে অ্যাটাচ করে যায়। এটা অ্যাটাচমেন্ট যদি কোনো কারণে ব্রেক করে যায়, তাহলে এমব্রিওটা ডিট্যাচ হয়ে যাবে ইউটেরাইন ওয়াল থেকে, এবং এটাও একটা মিসক্যারেজ, এবং এটা প্রোজেস্টেরন অ্যাকশনের গন্ডগোলে হতে পারে। আদার যে ফিমেল যার বডিতে কোনো ফিজিওলজিক্যাল ডিসফাংশন থাকলে তখনও সেটা, বা থাইরয়েডের পরিমাণ বেশি থাকলে
সেটা বেরিয়ে আসতে পারে, যেটাকে মিসক্যারেজ বলা হবে। এটা তোমাদের এর আগে বলেছি, এবারে ব্যাপারটা একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা হলো। এরপরে আমরা নেক্সট পার্টে চলে আসব। নেক্সট পার্টটা কীরকম, এই যে দেখো চেঞ্জগুলো কীরকম হয়ে গেল। এই যে সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছ, এটাকে নিয়ে একটু বলে দিই। এটা হচ্ছে ওভাম বা সেকেন্ডারি ওসাইট, তারপরে তার সঙ্গে ফার্টিলাইজেশন হয়ে গেল, তারপরে ক্লিভেজ মানে দুটো ভাগে ভাগ হয়ে গেল, তারপরে মরুলা, এই যে দুটো স্টেজ মিলে মরুলা হয়ে যায়। এই স্টেজগুলো পর 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 ফ্যালোপিয়ান টিউব দিয়ে স্মাস্ট হয়ে এই যে এখানে ইমপ্ল্যান্টেশন ঘটে গেল। কোথায়? এই যে ব্লাস্টোসিস্ট সেল, খুব ইম্পর্টেন্ট বিষয়টা বোঝা। এখানে কিন্তু বুঝতে হবে, এখানে কিন্তু শুধু ওপরে ওপরে জানলে চলবে না। এখানের মধ্যে এই যে আউটার সেল লেয়ারগুলো দেখছো, এগুলো হচ্ছে ট্রোফোব্লাস্ট সেল। আর একদম যেখানে আমি রেড কালারে ব্লক করে দিচ্ছি, এগুলো হলো ইনার মাস। আর এই ইনার মাস কালারটা লক্ষ্য করো, অনেকটা অরেঞ্জ কালার। সেই ইনার মাসটাই কিন্তু ডেভেলপ করে গেল এমব্রায়োতে, এবং এমব্রায়োতে ডেভেলপ করে গিয়ে সেটা ইউটেরাইন ওয়ালের মধ্যে একদম ঢুকে যায়। ইমপ্ল্যান্টেশন বলা হয় এটাকে। নেক্সট পার্টে ব্যাপারটা দেখব। ইম্পর্টেন্ট নোট, অ্যাবাউট 34 আওয়ার্স আফটার ফার্টিলাইজেশন দ্য নিউলি ফর্ম জাইগোট ডিভাইডস ইন্টু টু সেল, যেটাকে আমরা বলি ফার্স্ট ক্লিভেজ। নেক্সট ডিভিশন অকার্স ইন 40 আওয়ার্স আফটার ফার্টিলাইজেশন, মানে 40 আওয়ার্স মানে অলমোস্ট 1.5 দিন বলতে পারো। থার্ড ডিভিশন অকার্স অ্যাবাউট 3 days আফটার ফার্টিলাইজেশন, 3 দিনের মধ্যে কিন্তু আরও ডেভেলপ হয়ে যায়। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ ডে 4th আফটার ফার্টিলাইজেশন দ্য এমব্রায়ো রিচেস দ্য ইউটেরাস, অর্থাৎ ইসমাস ক্রস করে ইউটেরাসে সে প্রবেশ করে যায়। অ্যান্ড দিস মরুলা, যে মরুলা পার্টটি হয়েছিল যেটা 8 to 16 সেল ইজ, মনে রাখবে এটা কিন্তু এক্সামে আসে, 8 to 16 সেল। সলিড সেল মাস, সেল হ্যাভিং 8 to 16, ব্লাস্টোমিয়ার, কারণ 8 to 16 সেলের এটার মধ্যে একটু ডিফার করে যায়, কারণ এক্স্যাক্টলি 8 সেলের আগে পর্যন্ত মরুলা স্টেজ। এবার ব্লাস্টুলা দশা, ওই যে বললাম না সিএমবিজি ফর্মুলা মনে রাখবে, ক্লিভেজ মরুলা ব্লাস্টুলা। ব্লাস্টুলার শেষ স্টেজটা 18 সেলের বা 8 সেলের পরের থেকে তৈরি হয়। মরুলা মিন্স আর লিটল, মরুলা মানে খুব অল্প, মরুলা কথার অর্থই, আর লিটল মালবেরি। মরুলা কথার অর্থ কি? লিটল মালবেরি। মালবেরি বলে একটা ফল জানো তোমরা, সেখান থেকেই ওই মালবেরি ফলটার মতো দেখতে হয়ে যায় মরুলা স্টেজ। সাধারণত 4 to 8 to 16 সেল অবধি এর একটা রেঞ্জ ধরা হয় মরুলা স্টেজ। তারপরে ব্লাস্টুলা দশার মধ্যে এই যে খুব ভালো করে লক্ষ্য করো এই ডায়াগ্রামটা। এবার আমরা আবার ডায়াগ্রাম এসছি। আমি মাঝে মধ্যেই দেখবে যে টেক্সটগুলো দেখাচ্ছিলাম সেখানে কোনো ছবি দিইনি, কারণ সবসময় ছবি দিলে বারবার ছবির মধ্যে আমাদের কনসেন্ট্রেশন যায়, কথাগুলো আমরা ভালো করে শুনি না। এক সেল দেখতে পাচ্ছ বিরাট বড়, জাইগোট হয়ে গেছে, মেল ফিমেল মিটিং করে গেছে। এটা হচ্ছে 2 সেল অর ক্লিভেজ সেল, 4 সেল স্টেজ। তারপরে এটার থেকে মরুলা স্টেজ স্টার্ট হয়ে গেল। এই যে মরুলা স্টেজে দেখো অনেকগুলো সেল হয়ে যায়, তারপরে সেটা ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলা দশায় কনভার্ট করে। ব্লাস্টুলা দশার মধ্যে এই যে আউটার সেলগুলো দেখা যাচ্ছে, আরেকবার দেখালাম, সেই সেলগুলোকে বলা হয় ট্রোফোব্লাস্ট। তারপরে এই যে ব্লু কালারের সেলগুলো দেখতে পাচ্ছ অনেকটা, সেটা হলো ইনার মাস। আর এই ইনার সেল, এই যে লিখে দেওয়া আছে দেখো, এই ইনার সেলটাই কিন্তু আসলে আমাদের নতুন এমব্রায়ো তৈরি করে। আর এমব্রায়ো দিয়ে তুমি আমি বা আমরা সকলে তৈরি হয়েছি। ইম্পর্টেন্ট নোট কয়েকটা দিয়ে দিই এক্ষেত্রে, মনে রেখো। দ্য ক্লিভেজ ইন হিউম্যান জাইগোট ইজ হোলোব্লাস্টিক। The cleavage differ from normal mitosis. Holoblastic টার্মটা ইউজ করবে। ভেরি শর্ট ইন্টারফেস, ইন্টারফেসটা খুব শর্ট হয়, কারণ আমি আবার বলেছি মাইটোসিস কথাটা মনে রাখবে। তোমরা বারবার মিওসিস বলছি, তাহলে এখানে কেন স্যার মাইটোসিস বলেছো? আমি বারবার বলছি মিওসিস 2 একেবারে মাইটোসিসের সমান। তোমাদের কাছে মিওসিস সেল ডিভিশন যেটা পড়ানো হয়েছে ক্লাস 11-এ, সেই ব্যাপারটা একটু মনে করে দেখো। ভেরি শর্ট ইন্টারফেস occurs only in zygote
যেটাকে আমরা স্টার্টিং এমব্রায়ো বলে থাকি। হাই অক্সিজেন কনজাম্পশন, এই সময়টায় অক্সিজেন খুব বেশি দরকার পড়ে, মায়েদের সে সময় খুব এয়ারি জায়গায় থাকতে হয়। আমরা বারবার বলে দিই, সাইজ অফ দ্য সেল ডিক্রিজেস উইথ এভরি ডিভিশন। প্রত্যেক ডিভিশনে সাইজ, সেলের প্রথমে অনেক বড় থাকে, এর আগের ছবিটা দেখেছো, আস্তে আস্তে ছোট হতে হতে একদম ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র স্মল সেল হয়ে যায়, যেটা ওই ব্লাস্টোসিস্ট নামে একটি বল লাইক স্ট্রাকচার তৈরি করে। অ্যান্ড ফাস্টার ডিএনএ সিনথেসিস, যখন নতুন নতুন সেলগুলো তৈরি হচ্ছে, এখানে সেই আমাদের সেল সাইকেল হবে, সেল সাইকেলের মধ্যে G1 S G2 সবগুলো হবে এবং সেগুলো খুব ফাস্ট হতে থাকবে। ডিএনএ সিনথেসিস পেজটাও খুব ফাস্ট হতে থাকবে। এখানে যে ওই যে সেন্ট্রাল ডগমা পার্টটা আমরা এর আগে শিখেছিলাম, সেগুলো ভেরি ফাস্ট হতে থাকবে। আরও একটা ইম্পর্টেন্ট নোট জানতে পারো, in 64 cell stage human embryo cavity is formed in cell mass. This cavity is known as blastocyst cavity or blastocele. Now the embryo is known as blastocyst. 64 সেলে গিয়ে ব্লাস্টোসিস্ট হয়ে যায়। মনে রাখবে, আমি মরুলা যে স্টেজটা বলেছিলাম 8 to 16, কখনো 32 সেল স্টেজেও আমরা বলে থাকি এগুলোকে। দ্য cells of trophoblast which are in contact with the inner cell mass are called cells of rubber. একটু স্প্রিং এর মতো হয়ে থাকে, ইনার সেল মাসটা লেগে থাকে ছোট্ট করে, কারণ ওই ইনার সেল মাসটাই কিন্তু আলটিমেটলি এমব্রায়ো ফর্ম করবে, হিউম্যান হলে হিউম্যান ফর্ম করবে। যে কোনো ম্যামালের ক্ষেত্রেই এই ঘটনাটা হয়। ইমপ্ল্যান্টেশন অকার আফটার 7 days, অথবা কেউ কেউ বলে থাকে যদি 8 days কথাটা দেখো, 8 days দিয়ে দেবে। 8 days খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। জোনা পেলিসুডা রিমেইনস মেনটেন ইন মরুলা অ্যান্ড disintegrate in blastula stage. Very important. This prevents the implantation of embryo in fallopian tube. মনে রাখবে, এটা একটা কোশ্চেন করা হয়, ফ্যালোপিয়ান টিউবে কেন নর্মালি ইমপ্ল্যান্টেশন হয় না? কারণ যতক্ষণ পর্যন্ত জোনা পেলিসুডিয়া লেয়ারটা কন্টেন করবে থিক লেয়ার, সেটার মধ্যে সেই কর্টিক্যাল গ্র্যানিউল দিয়ে আরও একটা ওয়াল মতো তৈরি হয়ে থাকে, যদি সেটা রাপচার করে যায় কোনো কারণে, তাহলে কিন্তু ইমপ্ল্যান্টেশন ফ্যালোপিয়ান টিউবে হতে দেখা গেছে, যেটাকে অনেক আগে তোমাদের একটোপিক প্রেগনেন্সি বলেছি, অ্যাবনর্মাল প্রেগনেন্সি বলেছি। জেনারেলি সেটা ফান্ডাস এরিয়াতে হলে সব থেকে ভালো হয় যে কোনো প্রেগনেন্সি, তাছাড়া ইউটেরানে যে কোনো ওয়ালেই হতে পারে ইমপ্ল্যান্টেশনটা। খুব ইম্পর্টেন্ট, কেন হয় না, কেন ফ্যালোপিয়ান টিউবে ইমপ্ল্যান্টেশন হয় না? তার প্রধান কারণ জোনা পেলিসুডার অবস্থান। জোনা পেলিসুডা যেই খসে যাবে বা ডিস্ট্রয় হয়ে যাবে, ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, তারপরেই সেটা পুরোপুরি ব্লাস্টুলা স্টেজে বা ব্লাস্টোসিস্ট স্টেজে কনভার্ট করে যাবে। ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিলাম। এই যে দেখো, জোনা পেলিসুডা সব জায়গায় অবস্থান করছে। জোনা পেলিসুডা আস্তে আস্তে জোনা পেলিসুডা ডিসইন্টিগ্রেট করে গেল। এই দেখো, জোনা পেলিসুডা নেই এখানে। এই যে 8 ডেজে মেইনলি ইমপ্ল্যান্টেশন হয়ে গেছে, ইনার মাস ক্রিয়েট হয়ে গেছে। ইনার মাস যে ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ এমব্রায়ো ফরমেশনের আদর্শ পরিবেশ তৈরি হয়ে গেছে। এইভাবেই ডেগুলো মাথায় রাখবে। ডে 1 2 3 4 5 6 7 8 ডেজ আমরা সেলগুলো দেখছি আলাদা করে এবং ডেগুলো আলাদা করে দেখছি। ডে 8 to 9 একটু ডিফার করে, এগুলো হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে। আমরা অ্যাভারেজ ডে নিয়ে চলবো বারবারই, এটা এক্স্যাক্টলি ডেগুলো মেলে না। অ্যাকর্ডিং টু কোশ্চেন যে অপশান দেওয়া থাকবে সেগুলো নিয়েই তোমরা উত্তরগুলো দেবে। এই যে দেখো, যে ছবিটা খুব ক্লাসিক্যাল ছবি তোমাদের সামনে এখন চলে এসছে, দেখতে পাচ্ছ। এই যে ট্রোফোব্লাস্ট কোনটা, এই যে বাইরের সেলগুলো। ইনার সেল মাস কোনটা, এই যে দেখতে পাচ্ছ ইনার সেল মাস, এখন পরিষ্কার করে দেখানো আছে। ইউটেরাইন ওয়াল আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, দেখো ইউটেরাইন ওয়াল, এবং কি করছে, এই যে ব্লাস্টোসিস্ট স্টেজটা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে এবং ইউটেরাইন ওয়াল একে পুরো ঘিরে ধরবে। কিভাবে ঘিরে ধরবে? এই দেখো ঘিরে ধরেছে। এই যে দেখো ইউটেরাইন ওয়াল, ইউটেরাইন এপিথেলিয়াম, এই যে পুরো ঘিরে ধরেছে।
এই যে ছোট্ট সাইটটু শুধুমাত্র জোড়া লেগে যাচ্ছে এবং ইয়ক স্যাক দিয়ে পুরো সেলটা চলে যাচ্ছে কোথায়? এই যে ইনার সেল মাস, এমব্রায়োনিক ডিস্ক তৈরি হয়েছে, অর্থাৎ এই যে সার্কুলার লেভেলে এইটাকে গোটাটাকে বলা হয় এমব্রায়োনিক মাস। মনে রাখবে গোটাটা কিন্তু কখনো এমব্রায়োতে কনভার্ট হয় না, শুধু ইনার সেল মাস এমব্রায়োতে কনভার্ট হয়। আর বাইরের দিকে যে লেয়ারটা বাইরের দিকে থাকে তাকে কি বলা হয়? ট্রোফোব্লাস্ট। এবার ট্রোফোব্লাস্ট আস্তে আস্তে তার ভিতরের দিকে একটা নতুন সেলুলার লেয়ার তৈরি করে, তাকে বলা হয় কোরিয়ন। কোরিয়ন ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা কি হয়? এবার অ্যামনিওটিক ক্যাভিটি খুব ইম্পর্টেন্ট পার্ট। ওই যে ইনার সেল মাস যেখানে তৈরি হয়েছিল, আমি রেড কালার দিয়ে দিই, এই যে ইনার সেল মাস, এখানে তার ভিতরে যে হলো একটি এরিয়া দেখা গিয়েছিল, যেখানে আমার যে রাইট ডটগুলো পড়ছে সেটাকে বলে ইনার সেল মাসের ভিতরের হলো এরিয়া। এই হলো এরিয়ার মধ্যে থাকে অ্যামনিয়ন, অ্যামনিওটিক ফ্লুইড। তাহলে অ্যামনিয়ন এবং কোরিয়ন সম্পর্কে তোমাদের আইডিয়া আশা করি হয়ে গেল। আবার এটা সম্পর্কে কিন্তু আইডিয়া হওয়া খুবই জরুরি। কতগুলো টার্ম এখানে ইম্পর্টেন্ট: ট্রোফোব্লাস্ট, ইনার সেল মাস, ইয়ক স্যাক এবং অ্যামনিয়ন এবং কোরিয়ন। অ্যামনিয়ন কোথায় হয়? ইনার সেল মাসটা যখন ডেভেলপ করতে করতে ইনসাইডে একটা হলো স্পেস দেখা যায়, সেটাকে বলা হয় অ্যামনিওটিক ক্যাভিটি, সেখানে তৈরি হয় অ্যামনিয়ন। এবং হোল যেখানটার মধ্যে জোনা পেলিসিডা ছিল তাকে ঘিরে যে ট্রোফোব্লাস্টের লেয়ারটি ছিল, ট্রোফোব্লাস্ট লেয়ারের ইনার সাইডে ভেতরের দিকে যেটা লেয়ার হয় তাকে বলে কোরিয়নিক লেয়ার। এবার অ্যামনিওসেন্টেসিস নামে একটা শব্দ আছে। যখন এই এমব্রায়োটা আরও একটু ডেভেলপ করবে তখন ইনজেকশন দিয়ে এই অ্যামনিওসেন্টেসিস বা অ্যামনিওটিক ফ্লুইডটাকে কালেক্ট করা হতো টু ডিটারমাইন দ্য সেক্স অফ দ্য এমব্রায়ো। এই অ্যামনিওটিক ফ্লুইড, এটাকে অ্যামনিওসেন্টেসিস বলা হয়। এই প্র্যাকটিসটি এখন উঠে গেছে, যদিও ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে সেক্স ডিটারমিনেশন করা সম্ভব, কিন্তু যেহেতু ইন্ডিয়াতে ফিমেল ফিটেসাইড বেড়ে গেছে বা বেশি হয়, বা ফিমেল চাইল্ডকে যেহেতু তাদেরকে মেরে ফেলা হয়, এইটাকে প্রিভেন্ট করবার জন্য এই ধরনের সেক্স ডিটারমিনেশন, সেটা অ্যামনিওসেন্টেসিস হোক বা ইউএসজি হোক, সেটা কমপ্লিটলি প্রিভেন্ট করা আছে। এবং কোনো নার্সিংহোম বা কোনো হসপিটালে বা কোনো ডাক্তার এটা জানলেও তারা তাদের এই যে মতবাদটি আছে বা তাদের এই যে ডিটারমিনেশনটা সেটা করতে দেন না। এটা ইম্পর্টেন্ট। অ্যামনিয়ন, কোরিয়ন এবং ইয়ক স্যাক, যদি ইয়ক মানে কুসুম যেটাকে বলে, কুসুম কিন্তু হিউম্যানেও থাকে, যেটা ডেভেলপিং এমব্রায়োকে কিছুটা নারিশমেন্টের কাজ করে। ভালো করে মাথায় রাখবে, কারণ ম্যাটারনাল মায়ের থেকে ইউটেরাই যে ওয়ালটা ঘিরে ধরে আবার সেই একই রকমভাবে তাদের নিউট্রিশন প্রোভাইড করতে থাকে, এবং যত ইমপ্ল্যান্টেশনটা বেটার হতে থাকে আস্তে আস্তে করে ব্লাড ভেসেল জেনারেট করতে থাকে। এবং যখনই এই ব্লাড ভেসেলগুলো জেনারেট করতে থাকে তখন মনে রেখো, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, তখন একটা লিভারের সঙ্গে আরেকটা ভাস্কুলার অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে যায়। সে সময় হিউম্যান ফিমেলদের ভমিটিং টেন্ডেন্সি আসে। প্রথম আমাদের পুরো এই যে প্রেগনেন্সি পিরিয়ডটাকে 3টে পিরিয়ডে ভাগ করা হয়। প্রথম 3 মাসকে বলা হয় ফার্স্ট ট্রাইমিনিস্টার, সেকেন্ড ট্রাইমিনিস্টার অর্থাৎ 6 মান্থ অবধি, নেক্সট 3 মান্থকে আমরা বলি থার্ড ট্রাইমিনিস্টার। থার্ড ট্রাইমিনিস্টারে সেকেন্ড থেকে থার্ডে ফিটাল ডেভেলপমেন্ট হয়ে যায়। বাট রিমেম্বার, ফার্স্ট ট্রাইমিনিস্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট ট্রাইমিনিস্টারে যদি বডিতে জার্কিং বেশি হয় বা ফিজিওলজিক্যাল কোনো প্রবলেম আসে তবে কিন্তু প্রেগনেন্সি লুজ করে যেতে পারে, অথবা যেটাকে আমরা বলি মিসক্যারেজ, সেটা হয়ে যেতে পারে। কাজে এই পার্টগুলো খেয়াল করবে। ইম্পর্টেন্ট নোট: একটোপিক প্রেগনেন্সি, যার আগে কথাটা বললাম, অ্যাবনর্মাল ইমপ্ল্যান্টেশন অফ এমব্রিও ইনসাইড দ্য ফ্যালোপিয়ান টিউব। কেন? ফ্যালোপিয়ান টিউবে যদি কোনো কারণে জোনা পেলিসিডা রাপচার করে যায় তাহলে সেখানেই ইমপ্ল্যান্টেশন ঘটে যায়। বাট নর্মাল ইমপ্ল্যান্টেশন এরিয়া কোথায়? ইউটেরিয়ান ওয়াল।
প্রেগনেন্সি অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। খুব ইন্টারেস্টিং ইনফরমেশান। আমার এই স্লাইডগুলো ইনফরমেটিভ বলে কিছু লিখে দেওয়া হয়েছে, শুধু মুখে যাতে কিছু মিস না হয়ে যায় সেটা তোমাদের দেবার জন্য। আফটার ইমপ্লান্টেশন finger like projection appears on the trophoblast. Trophoblast পার্টটা নিশ্চয়ই মনে আছে, called chorionic villi, কারণ দেখবে কোরিয়ন তৈরি হবে ওই ট্রোফোব্লাস্টের ইনার সাইডে, which are surrounded by the uterine tissue। কেন ইউটেরাইন টিস্যু তাকে ঘিরে ধরেছে? and maternal blood, অর্থাৎ মায়ের শরীর থেকে যে ব্লাড যেটা নিউট্রিশন প্রোভাইড করবে সেটা তাকে প্রথমে ঘিরে ধরে। যখন ব্লাড ভেসেল জেনারেট করে না তখন আস্তে আস্তে ওই ইউটেরাইন ওয়াল তাকে নারিশমেন্ট দেয়। আস্তে আস্তে যখন ব্লাড ভেসেল জেনারেট করে যায়, আস্তে আস্তে অ্যাম্বিলিক্যাল কর্ড গ্রো করে যায়, তখন গিয়ে কিন্তু নর্মাল ব্লাড ভেসেল দিয়ে প্ল্যাসেন্টা থ্রু দিয়ে নিউট্রিশন আসতে শুরু করে নিউবর্ন বেবির মধ্যে। দ্য কোরিয়নিক ভিল্লি অ্যান্ড ইউটেরাইন টিস্যু বিকাম ইন্টিগ্রেটেড। ইন্টিগ্রেটেড মানে একে অপরের সঙ্গে এইভাবে, যেভাবে দেখছো এইভাবে দুটো, এটা ইউটেরাইন ওয়াল আর এটা ওই কোরিয়নিক ওয়াল, যেটা একসঙ্গে মিশে যেতে থাকে। কি থেকে তৈরি হয় কোরিয়নিক ওয়াল? ট্রোফোব্লাস্ট থেকে তৈরি হয়। উইথ ইচ আদার জয়েন্টলি ফর্ম এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট বিটুইন ডেভেলপিং এমব্রায়ো অ্যান্ড ফিটাস অ্যান্ড ম্যাটারনাল বডি হুইচ ইজ কল্ড প্ল্যাসেন্টা। তাহলে প্ল্যাসেন্টা কি করে তৈরি হয়? ইউটেরাইন ওয়াল অ্যাট দ্য সেম টাইম ট্রোফোব্লাস্টের প্রজেক্টেড ফিঙ্গার লাইক প্রজেকশন, দুটো পরস্পর মিলে গিয়ে একটা পুরো ফার্ম জয়েন্ট তৈরি করে দেয়, সেটাই প্ল্যাসেন্টা। আস্তে আস্তে সেই প্ল্যাসেন্টা থেকে এমব্রায়ো একটু দূরে সরে যেতে থাকে, ফ্রিলি ফ্লোট করতে শুরু করবে, একটা আম্বিলিক্যাল কর্ড দিয়ে সেটা কানেক্টেড হয়ে থাকবে যে নিউলি ফর্ম যে বেবি হচ্ছে তার নেভাল এরিয়ার সঙ্গে। দিস ইজ দ্য প্ল্যাসেন্টা। তোমরা দেখতে পাচ্ছ এই প্ল্যাসেন্টা আফটার বার্থ রিমুভ করে অরিজিনাল ছবি দেখানো হয়েছে। এই যে প্ল্যাসেন্টার মধ্যে প্রচুর ব্লাড ভেসেল আছে, এই যে আম্বিলিক্যাল কর্ড যেটাকে কেটে দেওয়া হয়েছে, বেবি এখান থেকে রিলিজ হয়ে আছে, পরে এই প্ল্যাসেন্টাকে ডিসপোজ করে দেওয়া হয়। এই ছবিটা দেখে তাও কিছুটা বুঝতে পারবে যে কোথায় এটাকে একটু বড় করে এই পাশে দেখানো হয়েছে। এই যে দিস ইজ দ্য আম্বিলিক্যাল কর্ড, নেভাল এরিয়ার সঙ্গে কানেক্ট হয়ে থাকে। দিস আর দ্য ভিলাস কোরিয়নিক ভিল্লি। আর এই যে ভিতরের ব্লু বা স্কাই কালারের পার্টটি দেখছো সেটা অ্যামনিওটিক ফ্লুইড। এর অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে বেবি ফ্লোট করতে থাকে। ট্রোফোব্লাস্ট সেলটা দেখতে পাচ্ছ, দিজ আর অল ট্রোফোব্লাস্ট সেল। এই যে ট্রোফোব্লাস্ট সেল ফোল্ডেড হয়ে গিয়ে ইউটেরাইন ওয়ালের সঙ্গে অনেক বেশি ফোল্ড যত বেশি হবে তত এই যে খাপে খাপ ফিঙ্গার লাইক প্রজেকশন যত বেশি হবে তত বেশি ইমপ্ল্যান্টেশনটা বেটার হয়ে যাবে। এবং ম্যাটারনাল ব্লাড, এই যে তোমরা ডার্ক কালারের কিছুটা দেখতে পাচ্ছ, এটা ম্যাটারনাল ব্লাড আস্তে আস্তে এখান থেকে গিয়ে ভাস্কুলার অ্যাক্টিভিটি বাড়তে শুরু করে। দ্য প্ল্যাসেন্টা ফ্যাসিলিটেট দ্য সাপ্লাই অফ অক্সিজেন অ্যান্ড nutrient to the embryo and also removal of carbon dioxide and excreted waste material products by the embryo. embryo যত বড় হবে সেলের অ্যাক্টিভিটি বাড়বে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে, এছাড়া আদার এক্সক্রিটেড মেটেরিয়াল রিলিজ হবে, সেগুলো মায়ের বডি দিয়ে ম্যাটারনাল বডির থ্রু দিয়ে মায়ের বডি দিয়ে সেটা মায়ের ইউরিন দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ আফটার প্রেগনেন্সি একটা মাদার যখন ইউরিনেট করে সেই ইউরিনেশনের মধ্যে মায়ের বডির তার এক্সক্রিটেড মেটেরিয়াল থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ যে নিউবর্ন বেবি তার বডি থেকে বেরোনো যে এক্সক্রিটেড মেটেরিয়ালগুলো সেগুলো থাকে, সেই সঙ্গে কার্বন ডাইঅক্সাইডও সে বেবি থেকে যে কার্বন ডাইঅক্সাইডগুলো বেরোয় সেটাও লাংস থ্রু দিয়ে বেরিয়ে চলে যায়। দ্য প্ল্যাসেন্টা ইজ কানেক্টেড টু দ্য এমব্রায়ো থ্রু আম্বিলিক্যাল কর্ড বা নাভি রজ্জু বলা হয় বাংলায়, হুইচ হেল্পস ইন ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস টু অ্যান্ড ফ্রম দ্য এমব্রায়ো। অর্থাৎ সেটা একদিকে মায়ের বডি থেকে প্ল্যাসেন্টা হয়ে এমব্রায়োর বডিতে দেয় বা ফিটাসের বডিতে, আবার ফিটাসের বডি থেকে এক্সক্রিটেড মেটেরিয়াল সেটা আবার আম্বিলিক্যাল কর্ড হয়ে প্ল্যাসেন্টার মধ্যে দিয়ে সেটা আউটসাইডে বেরিয়ে যায়। প্ল্যাসেন্টা একটা বাফারের কাজ করে। মায়ের বডিতে যদি কোনো ইনফেকশন থাকে
বা অন্য কোনো ব্যাড প্রোডাক্ট এন্ট্রি হয়ে থাকে সেগুলো প্ল্যাসেন্টাতে ফিল্টার হয়ে যায়, প্ল্যাসেন্টা সেটাকে ফিল্টার করে দিয়ে একদম বেস্ট প্রোডাক্ট, বেস্ট নিউট্রিয়েন্ট প্রোডাক্ট সেটা সাপ্লাই করে ডেভেলপিং এমব্রায়োর মধ্যে। প্ল্যাসেন্টা অলসো অ্যাক্টস অ্যান এন্ডোক্রিন টিস্যু। কেন এন্ডোক্রিন টিস্যু? এখানে কিছু হরমোন বেরিয়ে আসে অ্যান্ড প্রডিউস সেভারেল হরমোন লাইক কি কি হরমোন? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন HCG। রিপ্রোডাক্টিভ হেলথে যেটা বলার কথা আমি এখানেই বলে দিয়েছি, কারণ মনে রাখবে HCGর টার্মটা এখানে তুললাম। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, কোরিয়ন তৈরি করে কে? ট্রোফোব্লাস্টের ইনার লেয়ার। কারণ যখনই এই কোরিওনিক ডেভেলপমেন্ট হবে এই HCG মায়ের বডিতে চলে আসবে, চলে এসে ইউরিন দিয়ে বেরিয়ে যাবে এবং সেই জন্য ইউরিন ড্রপলেটকে আমরা যে প্রেগানিউস নামে যে কিটটা পাওয়া যায় সেই কিটের মধ্যে দিয়ে ইউরিন ড্রপলেট, মর্নিং ইউরিন ড্রপলেট ফেলে ওই HCGকে রিড করে। প্রেগানিউস নামে যে ছোট্ট করে কিটটি পাওয়া যায় তার মধ্যে ইউরিন ড্রপলেট ফেললে যে প্রেগনেন্সি ধরা পড়ে, কেন? ডিউ টু দিস HCG, অর্থাৎ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এইচটাকে ছোট করে লিখতে হয়, মনে রাখবে। HCGকে রিড করে বোঝা যায় একটা উইমেন প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না, যেটা ইউরিন দিয়ে বেরিয়ে আসে। এছাড়া আসে হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন HPL। এখানে সব সময় এটাও কিন্তু এক্সামে প্রচুর আসে। এই লেখাগুলো এই জন্যই আমি পড়ে যাই যে ছোট ছোট লেখাও যেন মিস না হয়। HCG অ্যান্ড HPL ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শর্ট ফর্ম, যেটাকে তোমাদের এক্সপান্ড করে লিখতে বলা হয়। HCG ফুল নেম ইজ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন অ্যান্ড HPL ইজ হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন। কারণ প্ল্যাসেন্টা থেকে ওই যে মিল্কের মতো প্রোডাক্ট বা নিউট্রিয়েন্ট প্রোডাক্ট, যেটা যে হরমোনটি সাহায্যে প্ল্যাসেন্টা তার নিউট্রিশনটাকে পেয়ে থাকে। এছাড়াও ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, সেটাও এই প্ল্যাসেন্টা এবং আম্বিলিকাল কর্ড থেকে রিলিজ হতে থাকে। মনে রাখবে প্ল্যাসেন্টা কিন্তু এই ধরনের হরমোন প্রোভাইড করে। এছাড়াও বেশ কিছু ইমিউনোগ্লোবুলিনও প্ল্যাসেন্টা প্রডিউস করে, যেটার মধ্যে হাইলি ইমিউনোগ্লোবুলিন জি, IgG, ইমিউনোগ্লোবুলিন জি, এটাও প্রডিউস করে প্ল্যাসেন্টা। ইন দ্য লেটার ফেজ অফ প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সির পরবর্তী ফেজে a hormone called relaxin also produced from the ovary। দুটো হরমোন জেস্টেশনের সময় অথবা ডিউরিং পার্চুরেশন, এটা পরে আরেকবার বলবো, পার্চুরেশনটা দেখাবো। ডেলিভারিকে পার্চুরেশন বলা হয়। পার্চুরেশন সময় দুটো হরমোন বেরোয়। একটা মানুষের পিটুইটারি যে গ্ল্যান্ড থাকে হাইপোথ্যালামাসের নিচের দিকে, তার পস্টেরিয়র লোব থেকে বেরোয় যে হরমোন, সেই হরমোনটির নাম কি? অক্সিটোসিন, যেটা পুশের কাজ করে, ধাক্কা দেবার কাজ করে। আর ওভারি থেকে আরেকটি হরমোন কখন হবে? যখন পুরো ফেটাস ডেভেলপমেন্ট হয়ে যাবে, রিল্যাক্সিন। রিল্যাক্সিন কিন্তু শুধুই মাত্র ডেলিভারির সময় হয় না, কারণ রিল্যাক্সিন বেরোয় বলে ফিমেলদের যে সমস্ত লোয়ার বটম সেটা বাল্জ বা ফুলে যায়, অর্থাৎ ইউটেরাইন ওয়াল ফুলে যায়, রিল্যাক্স করে দেয়। ভেজাইনাও আস্তে আস্তে একটু তার টেন্ডারনেসটা লুজ করতে শুরু করে, কিন্তু সেটা লুজেন হয়ে যায়। একদম হাই অ্যামাউন্ট অফ রিল্যাক্সিন রিলিজ হয় অ্যাট দ্য টাইম অফ পার্চুরেশন অর ডেলিভারি। এই কথাটা তোমাদের বলে দিলাম, মনে রেখো। কিছু ইম্পর্টেন্ট নোট বিভিন্ন বই থেকে পাওয়া গেছে, তুলে রেখো। HCG বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, তার কিছু স্পেশালিটি আমি এখানে এখন বলে দিচ্ছি। সিক্রেটেড বাই ট্রোফোব্লাস্টিক সেল। HCG কোথা থেকে আসে? ট্রোফোব্লাস্টিক সেল থেকে। হ্যাজ দ্য প্রপার্টি অফ সিমিলার টু LH। LH এর মতো এই প্রপার্টি দেখা যায়। ইট টেক্স দ্য জব অফ পিউরিটি অফ LH ডিউরিং প্রেগনেন্সি। এটা প্রেগনেন্সি ইন্ডিকেটর হিসেবেও কাজ করে, আগেই বলে দেওয়া হয়েছে। ইট ইজ দ্য ইম্পর্টেন্ট টু মেনটেন কর্পাস লুটিয়াম অ্যান্ড স্টিমুলেট the secretion of progesterone, which is essential to maintain
endometrial wall in the uterus. দেখো ওভারি থেকে তো ন্যাচারাল ওয়েতে প্রজেস্টেরন কর্পাস লুটিয়াম থেকে রিলিজ হতে থাকে, কিন্তু এইচসিজি বারবার একটা পজিটিভ ফিডব্যাক, অর্থাৎ বাড়াও, মেনটেন রাখো, একটু যদি কমে যায় কোনো কারণে প্রজেস্টেরন, তখনই এইচসিজি আবার তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়ে বলে তুমি তোমার প্রজেস্টেরন হরমোনটাকে রিলিজ করতে থাকে, আদারওয়াইজ ইউটেরাইন ওয়ালটা খসে পড়ে যাবে। এই জায়গায় সিগন্যাল সিস্টেমে অসুবিধা হলেও মিসক্যারেজ হয়ে থাকে, জায়গাগুলো তোমাদের মাথায় একটু রাখতে হবে। ইট অলসো হেল্পস দ্য প্রিভেন্ট মিনস্ট্রুয়েশন। মিনস্ট্রুয়েশন প্রিভেন্ট থাকে কখন? ডিউরিং হোল প্রেগনেন্সি পিরিয়ড, ডিউ টু দ্য হাই progesterone, the mucus secretion increased in the cervix that forms a protective plug during pregnancy. প্রেগনেন্সির সময় ওই যে সার্ভিক্স এরিয়ায় একটা প্লাগের মতো কাজ করে, আদারওয়াইজ যখন লোয়ার অ্যাবডোমেনে বেবি বড় হতে থাকবে বেশ কিছু ফ্লুইড সিক্রিশন হতে থাকতো, কিন্তু এইচসিজির প্রভাবে একটা সার্ভাইকাল ক্যানেলে একটা প্লাগ সৃষ্টি করে, যে প্লাগটা কিন্তু ফ্লুইড সিক্রিশনকে স্টপ করে দেয়। স্পেশাল ইনফরমেশনের মধ্যে আরো কয়েকটা নোট নিয়ে রাখছি। ইফ দ্য প্লাসেন্ট implantation occurs, a portion of endometrium of uterus become modified and is called decidua. The decidua is shed when fetus is delivered. প্লাসেন্টার মধ্যে ডেসিডুয়া বলে একটি পার্ট থাকে যেটা বার্থ হয়ে যাওয়ার পরে বেরিয়ে চলে যায়। প্রেগন্যান্সি টেস্ট ডিটেক্টিং দ্য এইচসিজি ইন ইউরিন, আগে বলে দিয়েছি। টার্ম এমব্রায়ো developing structure from the conception of the 8th week, 2 months of pregnancy, এই সময়টুকু সময়কে এটাকে বলা এমব্রায়ো, অর্থাৎ হিউম্যান ফিটাসের যে ডেভেলপমেন্ট হওয়ার আগের কন্ডিশনটাকে বলা হয় এমব্রায়ো, অর্থাৎ জাইগোট থেকে শুরু করে আপ টু 8th উইক, কখনো কখনো সেটা 9th উইকেও কেউ কনসিডার করে থাকে। সেই 9th উইক পর্যন্ত হিউম্যান বেবি যে কন্ডিশনটায় থাকে তাকে এমব্রায়ো বলা হয়। এবার 9th উইকের পরে যখন বিভিন্ন অর্গান ডেভেলপ হতে শুরু করে, অর্গানের মধ্যে সবচেয়ে প্রথমে হার্ট ডেভেলপ করে, তারপরে ব্রেন, অর্থাৎ এই যে অর্গান ডেভেলপ করতে শুরু করলো আফটার 8th and 9th উইক, কখনো 8th উইক কখনো 9th উইক, তারপরের সময়টি থেকে যে হিউম্যান বেবির নাম দেওয়া শুরু করা হয় ফিটাস। দেখো টার্মটা ফিটাস অলরেডি বলে দেওয়া হয়েছে, দ্য টার্ম ফিটাস ফ্রম 8th or 9th উইক, তোমাদের সঙ্গে বলে দিলাম, মনে রেখো টার্মটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকতে পারে। ফ্রম 8th উইক or 9th উইক থেকে শুরু করে আপ টু ডেলিভারি অফ দ্য বার্থ, ডেলিভারি পর্যন্ত। ডেলিভারি হয়ে গেলে কিন্তু তার নাম হয়ে যায় বেবি অর চাইল্ড, কিন্তু চাইল্ড যতক্ষণ অর্থাৎ মায়ের বডিতে থাকে আফটার 9th উইক সে সময় আনায়। এবার উইক দিয়ে যদি বলি কত উইক পরে জেনারেলি ডেলিভারি হয়, মনে রেখো 42 উইকস, 42 সপ্তাহ। তাহলে সময়টা কত? 9th to 42nd উইকস। এই সময়টুকুতে যে বেবি ডেভেলপ করে উম্বের মধ্যে, ইউটেরাসের মধ্যে, তার নাম ফিটাস। তার আগের সময়ের নামটিকে বলা হয় এমব্রায়ো। মনে থাকবে তো? খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। এগুলো কিন্তু জেনারেলি পড়লে বোঝা যায়, আমি যেহেতু ক্লাস করাচ্ছি তাহলে ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের জানিয়ে দিলাম, পড়লে আরো ভালো করে বোঝা যাবে। লেট আস রিমেম্বার, আমাদের মনে রাখতে হবে দ্যাট এইচসিজি, এইচপিএল and relaxin are produced in women only during pregnancy. প্রেগনেন্সি ছাড়া এই তিনটে হরমোন কখনোই হবে না। কারণ কি? এই তিনটে হরমোনের যে কোনো একটা হরমোনের যদি অস্তিত্ব ইউরিনে বা ব্লাডে থাকে, বুঝতে হবে প্রেগনেন্সি অকার করেছে। তবে এইচসিজির প্রিভ্যালেন্সটা বেশি বলে এইচসিজিকে দিয়েই প্রেগনেন্সি টেস্ট করা হয়। ইন অ্যাডিশন, during pregnancy the level of mother hormones like estrogen, progesterone, cortisol, prolactin
thyroxine etc. are increased several folds in the maternal blood. ম্যাটার্নাল ব্লাডে কিন্তু এই যে হরমোনগুলোর নাম বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট হরমোন, যেগুলো অলরেডি ম্যাটার্নাল বডিতে থাকে, কিন্তু প্রেগনেন্সির সময় এদের লেভেল সব সময় হাই লেভেলে থাকে। এক একটা হরমোনের এক একটা কাজ। প্রোজেস্টেরনের কাজ প্রেগনেন্সি মেনটেন করা, কর্টিসল কর্টিকোস্টেরন স্টেরয়েড হরমোন প্রডিউস করে, যার মধ্যে প্রোল্যাক্টিন যেটা মিল্ক প্রোডাকশন অ্যাম্পুলা অথবা ব্রেস্টের অ্যালভিওলাই পার্টকে অ্যাক্টিভ করতে শুরু করে, কারণ হিউম্যান বেবি জন্মের সঙ্গে সঙ্গে ব্রেস্ট প্রোডাকশন শুরু হয়ে যায়। থাইরক্সিন অলসো প্লেজ ইম্পর্টেন্ট রোল। যদি থাইরক্সিন লেভেল বা হাইপোথাইরয়েডিজম হয়ে যায় তাহলে কিন্তু প্রেগনেন্সি মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। ইনক্রিজ প্রোডাকশন অফ দিস হরমোন ইজ এসেনশিয়াল, very important. Increase production of these hormones are essential for supporting the fetal growth, metabolic change in the mother and the maintenance of the pregnancy. মাদারের বডিতে এই হরমোনগুলোর হাই হয়ে যাওয়া দরকার হয়, আদারওয়াইজ মাদারকে টাইম টু টাইম চেক আপ করিয়ে এই হরমোন লেভেলগুলো ডাক্তাররা পরীক্ষা করেন, এবং যদি ডাক্তাররা দেখেন যে কোনো ফিমেল মাঝে মধ্যেই মিসক্যারেজের সমস্যায় ভুগছেন, তখন এই হরমোন টেস্টগুলো করিয়ে বোঝা যায় যে কোন হরমোনের লেভেল কম আছে, সেগুলোকে দিয়ে একদম হাই লেভেলে উঠিয়ে দিয়ে যদি প্রেগনেন্সি করানো যায় তাহলে দেখা যায় মিসক্যারেজের সম্ভাবনা অনেকটা কম হয়ে আসে। এটা আজকাল একটা বড় প্রবলেম, তাই জন্য এটাকে নিয়ে বারবার আমি বলে এসেছি। ইমিডিয়েটলি আফটার ইমপ্ল্যান্টেশন দ্য ইনার সেল মাস, যেটা এমব্রায়োতে কনভার্ট করবে, differentiated into an outer layer called ectoderm and the inner layer called endoderm. Human are triploblastic কারণ এদের মেসোডার্মও তৈরি হয়। ভালো করে মনে রাখবে ইনফরমেশনগুলো। A mesoderm as soon as appear between ectoderm and endoderm, যেই মেসোডার্ম ডেভেলপ করবে তারপরে কিন্তু হার্ট ব্লাড এগুলো আসতে শুরু করবে। আমরা এর আগেই জেনেছি বোন হার্ট ব্লাড এগুলো মেসোডার্ম ডেভেলপ না করলে কখনোই হয় না। যারা আমাদের ভার্টিব্রেটস তাদের ক্ষেত্রে মেসোডার্ম ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং উই হিউম্যান বিং বা আমরা যারা ইউক্যারিওটিক মোস্ট অ্যাডভান্স অর্গানিজম তাদের অবশ্যই স্ট্রং মেসোডার্ম থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ একটোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। কেন কি? কারণ এই একটোডার্ম এন্ডোডার্ম অ্যান্ড মেসোডার্মের যে সেলগুলো থাকে সেই সেলগুলো টোটিপোটেন্সিতে থাকে, কারণ এক একটা সেল এক একটা অর্গান তৈরি করার ক্ষমতা রাখে। কোনো অর্গান লাংস হার্ট লিভার এই সমস্ত অর্গানগুলোকে তারা তৈরি করতে থাকে, বডির মাসেল নার্ভ সব কিছু এই সমস্ত সেলগুলো থেকে তৈরি হয়। এই সেলগুলোকে তখন স্টেম সেলের সঙ্গে তুলনা করা যেতে পারে, এবং আম্বিলিক্যাল কর্ডকে প্রিজার্ভ করে এই স্টেম সেলগুলোকে রিজুভিনেট করে দিয়ে ফিউচারে আজকাল স্টেম সেল থেরাপির একটা প্রবণতা শুরু হয়েছে, এটাকে নিয়ে রিসার্চ শুরু হয়েছে। তোমরা এটাকে নিয়ে পরে আরো ভালো জানতে পারবে। এগুলো নিয়ে আমার কিছু পড়াশোনা আছে, আমি যদি সুযোগ সুবিধা হয় তোমাদের স্টেম সেল নিয়ে আরো অনেক গল্প বা কাহিনী বলে দেওয়া যাবে। দিস 3 লেয়ার্স গিভ রাইজ টু অল টিস্যুজ অর্গান ইন দ্য অ্যাডাল্ট, অলরেডি আমি আগেই বলে দিয়েছি। ইট নিডস টু বি মেনশনড দ্যাট the here that inner cell must contain certain cell called stem cell। এর আগেই আমি কথাটা তোমাদের ক্লু দিয়ে দিয়েছি, ইনার সেল মাসে কিছু স্টেম সেল থাকে। দে আর দ্য অরিজিনাল সেল অফ দ্য অর্গানস হুইচ হ্যাভ আ পোটেন্সি টু গিভ রাইজ টু অল টিস্যু অ্যান্ড আদার অর্গানস। এটাকে বলা হয় টোটিপোটেন্সি। যখন কোনো স্টেম সেলের হোল অর্গানিজম প্রডিউস করার ক্ষমতা থাকে তাকে বলা হয় টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি থাকলে যদি বজায় থাকতো যে কোনো সেল দিয়েই যে কোনো অর্গান তৈরি করা যেত। ইম্পর্টেন্ট নোট, এরপরে গ্যাস্ট্রুলেশন, ব্লাস্টুলেশনের পরে গ্যাস্ট্রুলেশন তৈরি হয়ে যায়। ট্রান্সফরমেশন অফ ব্লাস্টোসিস্ট ইন্টু গ্যাস্ট্রুলা উইথ প্রাইমারি জার্ম লেয়ার বাই রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য সেল কল গ্যাস্ট্রুলেশন। সেলগুলো রিঅ্যারেঞ্জ করে যায় কেন? প্রত্যেকটা সেলকে এক একটা অর্গান সিস্টেমে কনভার্ট করতে হবে। অ্যান্ড মরফোলজিক্যাল মুভমেন্ট সিন ইন গ্যাস্ট্রুলা জার্ম লেয়ার ফরমেশন, অর্থাৎ গ্যাস্ট্রুলা সেলে যখনই এসে গেল তখন
প্রত্যেকটা সেলের মধ্যে আস্তে আস্তে করে ডিউটি ডিস্ট্রিবিউশন, কোন সেল কি কাজ করবে সেগুলো গ্যাস্ট্রুলেশন স্টেজে হতে থাকে। এখনো কিন্তু এমব্রায়ো হয়নি, গ্যাস্ট্রুলেশন স্টেজ পার করে দিলেই স্টেজটার নাম হয়ে যাবে গ্যাস্ট্রুলেশন। আর গ্যাস্ট্রুলেশন হতে কতদিন সময় লাগবে? ওই যে বলেছিলাম 8 to 9 days, এটা মাথায় রেখো। এই দেখো ব্লাস্টোসিল, ব্লাস্টুলা, এই জায়গাটা আমাদের ইনার সেল মাস, ট্রোফোব্লাস্ট, সেগুলো হয়ে গেছে। তারপরে একটা ক্লিভেজ হয়েছে আর্লি গ্যাস্ট্রুলায়, ক্লিভেজ হওয়ার পরে হলো বল, দ্য লেট গ্যাস্ট্রুলা, পুরো বল লাইক স্ট্রাকচার রয়েছে, যার মধ্যে মেসোডার্ম, মিডিল লেয়ার দেখতে পাচ্ছ কালার করা আছে ব্লু কালারে। তারপরে একটোডার্ম, তোমরা জানো একটোডার্মটা রেড কালারে আমরা দেখতে পারি, যেটা বাইরের দিকে থাকে, যেটা আউটসাইডে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। আর ব্লু কালারে তৈরি হয়েছে এন্ডোডার্ম। এই তিনটে ডার্ম থেকেই আমাদের বিভিন্ন অর্গান সিস্টেম তৈরি হয়। ব্লাস্টুলা এবং তারপরে গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলাতে ক্লিভেজ হয়েছে এবং ব্লাস্টোপোর সৃষ্টি হয়েছে। একটা কথা তোমাদের বলে দিই, এই যে গ্যাস্ট্রুলা পার্টে যে ক্লিভেজ হয়ে যায়, ক্লিভেজ কি পুরো বলটার মধ্যে একটা এরকম গর্ত হয়ে যায় বা ফুটো হয়ে যায়। এই যে ফুটো হয়ে যায়, এই ফুটোটা কিন্তু অ্যানাস ফর্মেশন করে দেয়। তাহলে বলা যায় যে ওই যে গ্যাস্ট্রুলার যে মাঝখানের লেয়ারটি, সেটা গিয়ে আমাদের মাউথে ওপেন করে যায়, সেজন্য হলোব্লাস্টিক বলা হয়েছে। ডেভেলপমেন্ট ইজ হলোব্লাস্টিক, অর্থাৎ আমাদের বডিতে ধরে নিতে পারো, এটা ধরে নেওয়া যায় যে অ্যানাস আগে তৈরি হয়, মাউথ পরে তৈরি হয়, এভাবে একটা ইনফরমেশন রাখতে পারো। এই যে একটা ছবি দেওয়া আছে, তিনটে লেয়ার হয়ে গেছে ব্লাস্টুলা স্টেজে, এই জন্য আমরা ট্রিপ্লোব্লাস্টিক। দেখো প্রত্যেকটা টার্ম এখানে পরিষ্কারভাবে তোমাদের কাছে ফুটে উঠেছে। একটোডার্ম ব্লু কালারে দেখা যাচ্ছে, মেসোডার্ম আমাদের মিডিল লেয়ারে দেখা যাচ্ছে, অ্যান্ড এন্ডোডার্ম একদম ইনসাইডে দেখা যাচ্ছে এন্ডোডার্ম, এন্ডোডার্মাল লেয়ার। মেসেনকাইম মেসোডার্মে বলা হয়, কারণ প্রচুর সেল এখানে ফ্লোট করতে থাকে। এবং মেসোডার্মের মধ্যে থেকে এই যে রেড কালারগুলো দেখছো, এগুলো থেকে নোটোকর্ড ফর্ম করে। এই নোটোকর্ড পরবর্তীকালে ভার্টিব্রাল কলামে কনভার্ট করে যায়। নোটোকর্ড সবসময় মেসোডার্ম ইন অরিজিন। ইম্পর্টেন্ট নোট যদি এখানে আমরা দেখে নেব, দ্য স্পেস বিটুইন এপিব্লাস্ট সেল গিভ রাইজ টু একটোডার্ম অ্যান্ড ট্রোফোব্লাস্ট। ওই যে স্পেসটিকে বলা হয় অ্যামনিওটিক ক্যাভিটি, হুইচ ইজ ফিল্ড উইথ অ্যামনিওটিক ফ্লুইড, এবং অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে আমরা বেবির সেক্স ডিটারমাইন করা যেতে পারে, অ্যামনিওসিনথেসিস বলা হয়। ইন হিউম্যান এমব্রায়ো একটোডার্ম ডেভেলপ ফার্স্ট, দেন একটোডার্ম অ্যান্ড লাস্টলি মেসোডার্ম। এর আগেই তোমাদের বলে দিয়েছি পরপর। হিউম্যান প্ল্যাসেন্টা ইজ কল্ড কোরিয়নিক প্ল্যাসেন্টা বিকজ কোরিয়ন টেক পার্ট ইন দ্য ফর্মেশন অফ প্ল্যাসেন্টা। প্ল্যাসেন্টা ফর্মেশনে কোরিয়ন, আর কোরিয়নকে ডেভেলপ করে কে? ট্রোফোব্লাস্ট সেল। তাই জন্য হিউম্যান প্ল্যাসেন্টাকে বলা হয় কোরিয়নিক প্ল্যাসেন্টা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াই হিউম্যান প্ল্যাসেন্টা ইজ কল্ড কোরিয়নিক প্ল্যাসেন্টা? বলবে trophoblast cell give rise to chorion and this chorion helps to form the placenta. কোথায়? at the junction of uterine wall. Then chorion is a fetal membrane made up of trophoblast outside, যে কথাটা তোমাদের এর আগে বলে দিলাম। the extra embryonic mesoderm inside it completely surround the embryo and protect it. এই যে কোরিয়নটা পুরো এমব্রায়োকে বাইরে দিয়ে একটা পাউচ মতো গঠন করে হিউম্যান বেবিকে প্রোটেকশন দেয়। তাই জন্য কোরিয়নিক লেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যামনিওটিক লেয়ার অ্যামনিওটিক ফ্লুইডটাকে ক্রিয়েট করে, যার মধ্যে বেবি ভেসে থাকে। এই ফ্লুইডটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে তাহলে কিন্তু বেবির প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যেতে পারে। এই যে পুরো একটা স্ট্রাকচারালি তোমাদের ডায়াগ্রামেটিক ভিউ দেওয়া হয়েছে, প্রত্যেকটার নাম এখানে ইম্পর্টেন্ট। ইয়েলো কালারটিকে দেখছো, এটাকে বলা হচ্ছে ইয়ক, এবং ইয়কটা যে স্যাকের মধ্যে থাকে তাকে বলা হয় ইয়ক স্যাক। ইয়ক দেখছো, ইয়ক মনে করবে। ইয়ক স্যাক কোথায়? ফুল স্যাক যেটা বেরিয়ে আছে ইয়ক স্যাক বলা হচ্ছে। কোরিয়ন কোনটা? এই যে পাউচ লাইক স্ট্রাকচারটা রয়ে গেছে তাকে বলে কোরিয়ন।
যেটা ট্রোফোব্লাস্টিক ডেভেলপমেন্ট হয়। অ্যালান্টয়েস কোরিয়নের নিচের দিকে যে পার্টটা কোরিয়নের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে তাকে বলে অ্যালান্টয়েস। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টার্মিনোলজি। অ্যামনিয়ন কোনটা? যার মধ্যে এমব্রায়োটা ফ্লোট করতে থাকে, অ্যামনিয়ন। এক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইড ভরা থাকে। এই যে পুরো ব্রাউন কালারের অংশের মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে। আর এই যে পুরো এই স্ট্রাকচারটা দেখছো যেটা নড়ছে, ক্লিয়ারলি ভিজিবল, এটাকে বলা হয় এমব্রায়ো। এটাই কিন্তু অনেকটা যে টেইল থাকে, আস্তে আস্তে টেইলটা ডিজেনারেট করে যায়, ইভলিউশনে তোমাদের দেখানো হয়েছে। এছাড়া রয়েছে অ্যামনিওটিক ক্যাভিটি হুইচ ইজ ফিল্ড উইথ অ্যামনিওটিক ফ্লুইড। এই যে এই পার্টটা দেখছো যে নীলচে নীলচে রং, অ্যামনিওটিক আছে। আর একদম বাইরে শেল থাকে। শেল কাদের থাকবে? যখন এগ থাকে। এটা এগ যাদের আছে তাদের শেল হয়, কিন্তু হিউম্যানের এরকম এগ থাকে না বলে শেল থাকে না। এবং এই শেলের মধ্যে থাকে অ্যালবুমিন, এই যে সাদা অংশ, ডিমের যে সাদা অংশ সেটা। এইটা দেখানো হচ্ছে কিন্তু এরকমই একটা ডেভেলপমেন্ট যেটা যারা এগ লেইং অর্গানিজম হয় তাদের ক্ষেত্রে। এই শেল থেকে এরা দূরে থাকে, যে পুরো ব্রাউন কালার। এদের সবারই কিন্তু সেই হিউম্যান বেবির মতোই একই রকম প্রত্যেকটা কম্পোজিশন দেখতে পাওয়া যায়। সেটারই আরেকটা রূপ এই যে কোরিয়নিক ভিল্লি। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কোরিয়নিক ভিল্লি। এই পার্টগুলো ট্রোফোব্লাস্ট লেয়ার থেকে তৈরি করেছে। আম্বিলিকাস বা আম্বিলিকাল কর্ড ডেভেলপ করেছে এই পার্টটি। ইয়ক স্যাক রুডিমেন্টারি অবস্থায় অবস্থান করে, আস্তে আস্তে এটা ক্ষয় হয়ে যায়। আর বাইরের এই যে পুরো চেম্বারটি, এই যে যেটা কোরিয়নিক ভিল্লি এবং যেটা ইউনিভার্সাল অনলি ভিল্লি থাকবে না, অর্থাৎ ফিঙ্গার লাইক প্রজেকশন যেখানে থাকবে না, যেটা কন্টিনিউয়াস লেয়ার, তাকে বলবে কোরিয়নিক লেয়ার। এই জায়গাগুলো মনে রাখবে। এখানের ক্ষেত্রে কিন্তু অ্যালান্টয়েস থাকে। এবং অ্যালান্টয়েক মেসোডার্ম, এটা মনে রাখবে এই পার্টটিকে। ছোট্ট এই যে মিডিল লেয়ার যেটা মেসোডার্ম তৈরি করে কোরিয়নের নিচে থাকবে অ্যালান্টয়েস। তাহলে অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, এইভাবে তোমরা লেয়ারগুলোকে বলতে পারো। যদি আমি বাইরে থেকে ভেতরে যাই, লেয়ারগুলোর নাম আরেকবার বলছি। একদম বাইরে কোরিয়ন, তারপরে লেয়ারের নাম অ্যামনিয়ন, তারপরের লেয়ারের নাম অ্যালান্টয়েস। ঠিক আছে? আর কোরিয়ন লেয়ারটাই যখন ইউটেরাইনের গায়ে লেগে থাকে সেটা বলবে কোরিয়নিক ভিল্লি। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো, এগুলো কিন্তু গুলিয়ে যায়। আমি অ্যাডভান্স নলেজে দেওয়ার চেষ্টা করছি। পুরো একটা বল শেপ, বলটার বাইরেটা ভাবো, বল শেপের বাইরেটা যেটা টাচ করে আছে ইউটেরাইন ওয়ালের সঙ্গে, সেখানে তৈরি করেছে ফিঙ্গার লাইক প্রজেকশন, কোরিয়নিক ভিল্লি। আর যেখানে ফিঙ্গার লাইক প্রজেকশন হয়নি, যেটা বাইরে বেরিয়ে আছে রাউন্ড করে, কোরিয়নের সঙ্গে কোরিয়নিক ভিল্লির এক্সটেন্ডেড পার্ট, তাকে বলা হয় কোরিয়ন। এবার কোরিয়ন পার করলে তারপরে পেয়ে গেলে অ্যামনিয়ন, কারণ অ্যামনিওটিক ফ্লুইড ভরা থাকে। অ্যামনিয়নকে যদি আমরা কোরিয়ন এবং অ্যামনিয়নের মিডিলে, যেখানে কোরিয়নিক ভিল্লি থাকে তার মিডিলে একটা লেয়ার থাকে, তাকে বলা হয় অ্যালান্টয়েস। মনে রেখো। তাহলে কোরিয়ন এবং অ্যালান্টয়েস পার্ট ভালো করে বোঝো। আমরা অ্যামনিয়ন, ভালো করে টার্মটা আরেকবার বলছি, একটু ছোট্ট করে গুলিয়ে গেছে, ব্যাপারটাকে গোলবে না তোমরা। এই যে পার্টটিকে বলছে অ্যামনিয়ন, এটা অ্যালান্টয়েস, আর এটা কোরিয়ন বা কোরিয়নিক ভিল্লি। তিনটে, ভেতর থেকে বাইরে, আগে অ্যামনিয়ন, পরে নেক্সটে পরে অ্যালান্টয়েস, থার্ডলি পরে কোরিয়ন। আর কোরিয়নিক ভিল্লি প্রায় একই। ফিঙ্গার লাইক প্রজেকশন হলে ভিল্লি বলবো, আর কন্টিনিউয়াস লেয়ার হলে শুধু কোরিয়ন বলবো। কোরিয়নিক ভিল্লিকে খুব একটা আলাদা করো না, ভিল্লি মানে ফিঙ্গার লাইক প্রজেকশন। তাহলে বাইরে থেকে ভিতরে কোরিয়ন, অ্যালান্টয়েস, অ্যামনিয়ন, ভেতর থেকে বাইরে অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন। এই ছবিটার ক্ষেত্রে কিন্তু পরিষ্কার হয়ে গেল তোমাদের কাছে। কিছু ইম্পর্টেন্ট নোট আবার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানে। দেয়ার আর 4 ফিটাল মেমব্রেন ইজ ইন গ্রোয়িং এমব্রায়ো, কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস অ্যান্ড ইয়ক স্যাক। পার্টগুলো আগেই বলে দিয়েছি। হিউম্যান প্ল্যাসেন্টা ফিটাল পার্ট, কোরিয়ন ম্যাটার্নাল পার্ট,
ডেসিডুয়া বেসালিস এই নামে ডাকা হয়ে থাকে। এগুলো অ্যাডভান্স ইনফরমেশন। দেন হিমোকোরিয়াল প্ল্যাসেন্টা, যেটাকে বলা হয় কোরিয়নিক ভিল্লি, ব্যাচড ইন ম্যাটারনাল ব্লাড, যেহেতু হিমোসিল বলা হচ্ছে হিমোকোরিয়াল, হিমো মিনস ব্লাড রিলেটেড। নেক্সট পার্টে আসলো মেটা ডিস্কয়েডাল প্ল্যাসেন্টা, ডিস্ক লাইক স্ট্রাকচার হ্যাভিং ভিল্লি অন দ্য কোরিয়ন। কোরিয়নের যেখানে ভিল্লি লেগে থাকে সেটা পুরো কোন জায়গাটা, এই ইউটেরিন ওয়ালে লাগে, এই যে পুরো ডিস্কের মতো ডিস্ক এই যে লেগে আছে, তাকে আমরা ডিস্কয়েড প্ল্যাসেন্টা বলি। এই প্ল্যাসেন্টাই তো, এটা ইউটেরিন ওয়াল, এখানে এই ডিস্কের মতো লেগে আছে, আর আউটসাইডটা কোরিয়ন ওয়াল দিয়ে বাইরে পুরো পাউচ তৈরি করছে, যেটার মধ্যে বেবি ভেসে থাকবে। তার ভিতরে অ্যালান্টয়েস এবং অ্যামনিয়ন থাকে। HPL, হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন, অলসো কল্ড HCS, হিউম্যান কোরিয়নিক সোমাটো ম্যামোট্রপিন। ম্যামো মিনস ম্যামাল থেকে ম্যামো কথাটা এসছে, যেটা মিল্কের সঙ্গে রিলেটেড, যেটা মিল্ক সিক্রেশনের ক্ষেত্রে সহায়তা করে। ল্যাক্টোজেন পার্টটাই মিল্কের সঙ্গে রিলেটেড একটা শব্দ। স্টিমুলেটস দ্য গ্রোথ অফ ম্যামারি গ্ল্যান্ড ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় ম্যামারি গ্ল্যান্ডের সাইজ বড় হতে শুরু করে ডিউ টু দ্য প্রেজেন্স অফ HPL। এছাড়া আছে রিল্যাক্সিন, দ্য ফেসিলিটেট দ্য পার্চুরেশন বাই সফটেনিং দ্য কানেকটিভ টিস্যু অফ পিউবিক সিম্প্যাসিস অ্যান্ড সিক্রেটেড বাই দ্য ওভারি। আগেই বলেছি সেটাকে রিল্যাক্স করে দেয় বা ঢিলে করে দেয়। রিল্যাক্স না করলে হিউম্যান বেবি কিন্তু উমেই থেকে যাবে, থেকে বেরোনো কঠিন হয়ে যাবে। কোনো কারণে রিল্যাক্সিন হরমোনের যদি কম ডাক্তাররা বুঝতে পারেন, তবে তাদের ক্ষেত্রে 100% সিজারিয়ান সেকশন ছাড়া কোনো গতি থাকে না। তবে আজকাল সিজারিয়ান সেকশনটা বেশি হওয়ার অনেক রকম পজিটিভ কারণ আছে। কারণ দেখা যাচ্ছে মানুষের কোনো একটা নির্দিষ্ট ইভলিউশনের কারণে পেলভিক রিজিয়নটা ন্যারো হয়ে আসছে। ব্রডার পেলভিক রিজিয়ন যাদের থাকে, এটা কিন্তু একটা ইন্ডিকেশন। যাদের হিপ বড় থাকে তাদের বোঝা যাবে যে তারা নর্মাল ডেলিভারির জন্য রেডি হয়ে আছে। ফিমেলকে যদি স্টাডি করো, তোমরা যারা স্টাডি ফিমেলকে করতে পারো, মেল ফিমেলকে স্টাডি করতে পারো বা সেলফ স্টাডি করতে পারো। হিপ রিজিয়ন যার একটু বেশি ভারী, জেনারেলি দেখা যায় তাদের বডিতে ভালো প্রেগনেন্সি আসে এবং নর্মাল ডেলিভারি তাদের ভালো হতে পারে। হিপ রিজিয়ন যদি একটু ন্যারো হয় তাহলে, বা কোনো মানুষের হাইট যদি কম হয়, বেশিরভাগ ক্ষেত্রে তাদের সিজারিয়ান সেকশনের দিকে যেতে হয়। আর হাইট জেনারেলি 5 ফিট 5 ফিট 2 ইঞ্চ এবং সেই সঙ্গে হিপটা একটু বড় যদি থাকে, যেটা জেনারেল একটা বিউটি স্ট্যাটাসও বলা হয় ফিমেলদের ক্ষেত্রে, এটা যদি থাকে তাদের নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আজকাল ফিমেলরা তাদের লেবার পেইন নিতে পারে না, তাদের সহ্য শক্তি কমে এসছে বলে বেশিরভাগ ফিমেল আজকাল সিজারিয়ান সেকশনের দিকেই বেশি ঝুঁকে থাকে।